যে যে জিনিসটা উনি আমাদের সাথে করেছেন, মানে ও প্রেগনেন্ট অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল বাড়ির নিচে ওর দিদাকে একটু দেখবে বলে শেষ যাত্রায়, মানে ও কিন্তু টানা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। জিজ্ঞেস করি যে মানে কতটা কড়া বা শাসন মনে হয় মা হবে না? ও কিন্তু খুব কড়া, আমি যেটা বুঝি। হ্যাঁ, ও কিন্তু এদিক থেকে ওদিক হলেই মোটামুটি ওর কপালে দুঃখ নাচছে, সেটা আমি বুঝতে পারি। মানে যেগুলো টুকটাক আমার উপরে অ্যাপ্লাই করে, এটা তো আমার উপর খুব কম। এবার ও থাকবে পুরো গ্রিপে, মানে ওর অবস্থা খারাপ মোটামুটি। মেয়ে কিন্তু এমনি বাবা ভক্ত, বাবার তো পুরো ছাড়। না, একজন একটু করা হওয়া ভালো। কথা মানে কি সম্পর্ক না পায় এগুলো ভীষণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে করেন এই যখন সেই জিনিসটা আর কি সোশ্যাল মিডিয়াতে চলে আসে এবং যখন তোমার নিজের কেউ সেটা করে, তখন আর মনে হয় না ব্যক্তিগত বলে কিছু থাকে। এবং আমি জানি না কোনো পরিবারকে, আমি তো চিনি না যে যার মা বা যার বাবা তার মেয়ের সাথে বা তার ছেলের সাথে ঝগড়া হলে সেটা ফেসবুকে পোস্ট করে। তো এরকম তো আমি কোনো মা বাবাকে আজ অবধি দেখিনি। আমি জানি না, হয়তো কেউ করে, সেটা তাদের ব্যাপার। বাট তাছাড়া আমরা সবসময় নমস্কারই বলেছি, চুপি থেকে এসেছি এবং চুপি থাকবো। আর সত্যি আমাদের ভিকটিম কার্ড প্লে করার কোনো ইচ্ছা নেই, আমরা ভীষণ খুশি আছি, আমাদের কোনো আক্ষেপ নেই। বুঝতে পারছি ওখানে গেলে জিনিসটা হবে না, বরঞ্চ আরও বেশি অপমানিত হব, বেশি কাদা ছোড়াছুড়ি হবে। তো সেই জিনিসটা আমরা সত্যি সেইভাবে আর চেষ্টা করিনি। এই কারণে যদি উনি আসেন দেখতে চান বা কিছু, সব সময়ের জন্য ওয়েলকাম। তার তো তখন সব সময় কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করার এখানে কিচ্ছু নেই। কারণ আমি হাজার চেষ্টা করলেও এটা অস্বীকার করতে পারবো না যে উনি ওকে জন্ম দিয়েছে, এটা অস্বীকার কি করে করবো। ফেসবুকে যদি মানে যারা যারা কানেক্টেড আর কি, সবাই দেখতে পায় যে কে প্রত্যেকবার আর কি বিভিন্ন প্রসঙ্গে কথা বলে। আর 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 3.5 বছর যোগাযোগ না রাখার পরে হঠাৎ করে আমি যদি দেখি যে সে কাঁদছে, এবং 3.5 বছর যোগাযোগ না রাখা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যখন নিজে যোগাযোগ করার চেষ্টা করেছি তখন কোনোভাবেই সেই প্রসঙ্গকে তোল্লাই না দেওয়া। থার্ডলি, প্রথম থেকেই নোংরা নোংরা অনেক অনেক কথা বলা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, আমার পরিচিত, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, সবাইকে। হঠাৎ করে তাকে যদি দেখি যে 3.5 বছর পর এসে কাঁদছে, তখন ভিকটিমটাকে সেটা আই গেস অডিয়েন্সই উত্তর দেবে। এনজয়, ও কাঁদে এভরি টাইম, মানে ওই ন্যাপিটা খোলার সময় একটা করে শুরু করে, আবার পড়ালে বন্ধ হয়ে যায়, এটা একটা অটোমেটিক সিস্টেম। তো ওই সকালবেলাটা একটু কেঁদেছে, সেটা আঙ্কেল শুনেছে। শোনার পরে এসে বললো কাঁদছে কেন, আমি বলছি ঘুমাতে চাইছে না হয়তো, তাই হয়তো কাঁদছে। তারপরে ঘুমিয়েছে 3 ঘন্টা, বেশ ভালো ঘুমিয়েছে। তারপরে ন্যাপি চেঞ্জ করার সময় আবার কাঁদছে। এবার আবার কাঁদছে কেন, ও শুধু কাঁদছে কেন, আমি বলছি ও যে এতক্ষণ ঘুমাচ্ছিল সেটা তুমি শুনতে পাওনি। এরকম টাইপের আমি মার খেয়েছি, আমি প্রচন্ড মার খেয়েছি। হ্যাঁ, আমি দুষ্ট ছিলাম না, আমি একটু বড্ড বেশি শাসনে ছিলাম। মা রেসলার ছিল। বেবি তো মানে আমি ভাবতেই পারি না যে আমার কোনোদিন বাচ্চা হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি আগে আমি বিশ্বাস করতাম না যে আমি কোনোদিন মা হতে পারবো। আমি জানি না কেন, এরকম না যে আমার কোনো শারীরিক সমস্যা ছিল বা কিছু, বাট আমার নিজেকে আমি কোনোদিন ইমাজিনই করিনি, আমি ভাবিনি। চলে দাদু হাজার চলে আসলেও দাদু জানে যে আমি যেটা বলবো সেটা ঠিকই বলবো। আর ওর উপরে এমনিতেও ভয় পায়, ওকে দাদুও ভয় পায়। এরকম ওরা বানিয়ে রেখেছে। আমার বাবাকে আমি এত বছরে আমি এরকম দেখিনি, লাস্ট 3 বছর মানে 2-3 বছর ধরে যা দেখছি, আমার বাবাকে এত শান্ত, মানে সত্যি। তাহলে আমাদের ছোটবেলাটা আরো সুন্দর হতো আর কি, বাবা যদি খুব শান্ত হতো। সময় যদি বাচ্চা ভীষণ কাঁদে, নিজের এত গিল্টি ফিল হবে যে এই বাবা কাঁদছে, আমি তার মধ্যে বেরিয়ে আসলাম। কিন্তু আজ অবধি এরকম হয়নি কোনো সময় যে বেরোনোর সময়ও বিশাল কান্নাকাটি করেছে, বা ধরো খাচ্ছে না বা ট্যান্ট্রামস দেখাচ্ছে, কিচ্ছু নেই। বেরোনোর সময় ভীষণ কাম থাকে। বোঝদার মেয়ে হয়েছে, যে জানে মা বাবা দুজনেই কাজে আছে, এখন থেকে বুঝে নিয়েছে। একদম একদম। এই মুহূর্তে যার বাড়িতে রয়েছে দেখতেই পাচ্ছ সকলের প্রিয় অভিনেত্রী মিশকা, মানে দুষ্টু মিষ্টি নায়িকা, এবং সঙ্গে রয়েছে তার ভালোবাসার মানুষ দীপঙ্কর দা, এবং সদ্য মা বাবা হয়েছে। মানে এই ফেজটা কতটা এনজয় করছে, জীবনটা কতটা বদলালো, সবটা জানবো তাদের কাছ থেকে। কেমন আছো আগে বলো? খুব ভালো, সুস্থ, হ্যাপি।
কেমন আছো বলো? আমি তো দারুণ আছি। প্রচুর চাপ যাচ্ছে তোমার। হ্যাঁ, আমাদের মোটামুটি এখন দিনে কাজ আর রাতে মধ্যরাত পর্যন্ত জেগে থাকা, এটাই এখন রুটিন হয়ে গেছে। আর এখন আমাদের নর্মালি মানে 1:30-2 মনে হয় সন্ধ্যেবেলা ঘুমাতে যাই। মানে বলে না বিয়ের পর একটা চেঞ্জ হয় লাইফ, তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পর পুরো 360 ঘুরে যায়। মানে বাচ্চা অনুযায়ী তোমাকে চলতে হবে, তার মুড অনুযায়ী কাজ করতে হবে, তার মুড অনুযায়ী স্নান করতে হবে, তার মুড অনুযায়ী খেতেও হবে। ও কখন ঘুমাবে সেটা বুঝে খেতে হবে। আর দেখবে মারা বেশি খেতে বসলে তখনই বাচ্চারা তাড়াতাড়ি করে কান্নাকাটি করে, তাই না? না, ওরকম এখনো অব্দি আমি দেখিনি। আমার মেয়ে খুব লক্ষ্মী, ওরকম করে না। তবে একটু অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই। ভালো লাগে অ্যাডজাস্ট। জীবনটা তো অনেকটা বদলেছে, যেটা বলছিলে রাত জাগতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মজা হচ্ছে, ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে। তো মোটামুটি ওকে এবার রাত্রিবেলা ও কি হয় ব্যাপার, মনে করো যে 1 ঘন্টা একটু ঘুমায়। এবার সেই সময় মনে আমি আরো একটুখানি চোখটা লাগলো, আবার উঠে গেলাম। এবার এই করতে করতে প্রথমে তো আমাদের এখন একজন ন্যানি রাখা হয়েছে, কিন্তু প্রথমে আমাদের 1 মাস প্রায় আমরা এরকম, আমার তো সকালবেলা কল টাইম থাকে, আর ও এখন কয়েকদিন অফ আছে ওর, তো আমাকে ওরকম সারা রাত জেগে সকালবেলা বেরোতে হতো। তো শেষে আমরা ওই একজন ন্যানি রয়েছে, মোটামুটি আমরা কিছুটা 3-4 ঘন্টা ওনার কাছে দিয়ে রাতে একটু রেস্ট নিয়ে আমিও নিই। হ্যাঁ, নাহলে ও তো প্রথম অতটা জায়গা তো কঠিন ব্যাপার। আর স্পেশালি মানে বাপের বাড়িতেও তাই করে মানুষ, আমি দেখেছি আর কি। মা একটু জাগে, মেয়ে একটু জাগে, পিসি একটু জাগে, মাসি একটু জাগে করে রাতটা কাভার হয়। তো এখানে মাসি পিসির কোনো ব্যাপার নেই, এখানে একজনই আছে। তো সেটা একটু চাপের হয়ে যাচ্ছিল। তবে আমরা এখন একটা প্ল্যানিংয়ে এসছি, একটা ডিসিপ্লিনে এসছি, আগের থেকে একটু বেটার, যেটা বলে আর কি মানুষ আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখতে দেখতে বড় হয়ে যাবে, আবার সময় মানে সিচুয়েশন চেঞ্জ মিস করবো সত্যি। তারপরে এর পরের ফেজ হচ্ছে হাঁটি হাঁটি পাপা, জিনিস গোছাতে হবে, তখন বেশি চিন্তা। এখন তো শুয়ে থাকে, জানি যে ঘুমাচ্ছে, বা ও জানি যে ও বেশি কোথাও দূরে যেতে পারবে না, তখন তো হামা দিয়ে কোথায় কোথায় যাবে, ধর সব শুরু হয়ে যায়। কাজে গিয়ে ভিডিও কল না, আমার তো বাড়িতে সিসিটিভি লাগানো ওর রুমে, আমি 24 ঘন্টা দেখতে পাই ও কি করছে না করছে। ধরো কিছু সময় বাইরে গেলাম, তখন দেখতে পাই। দুটো শয়তান রয়েছে, আর একটা বড় হচ্ছে, মানে 3টে শয়তান ঘর। হ্যাঁ, আর ওরা কিন্তু ভীষণ মানে ওরা বুঝতে পারবে না, পোষ্য কথা বলছো তো। হ্যাঁ, আর ওরা ভীষণ বাচ্চাদেরকে কেয়ার করে। এখন কেয়ারের থেকে বেশি হিংসাটা করছে। এখন বুঝতে পারবে না যে আমার থেকেও ছোট। যখন আস্তে আস্তে খেলাটা শিখবে ওদের সাথে, তখন মিষ্টির একটা হ্যাবিট আছে, হচ্ছে যে কোনো বোতল বা কিছু একটা মুখে নিয়ে দৌড়ায় ঘরের ভিতর। আমরা যখন প্রথম ওকে আনি, ওকে তো দেখতে বোতলের মতনই সাদা র্যাপ করে দিয়েছিল, তো মানে ওকে মুখে দিতে হবে, নিয়ে ঘরে ঘুরবে। খুব মিষ্টি। আচ্ছা, মানে ভাগাভাগিটা একটু শুন, ডাইপার চেঞ্জ করা হয়েছে প্র্যাকটিস? আমি বোধহয় একবার করেছি, কারণ ও করেছি। হ্যাঁ, কারণ না তাকে নিয়েছে, কারণ খেয়াল ছিল না। ও একটা কাজে বেরিয়েছিল, তো সেদিন রাত ফিরতে বর্ধমান, হ্যাঁ 10টা-11টা হয়ে গেছিল। তো সেই দিন আমি কাজ থেকে ফিরে সেদিন করতে হয়েছে, আমি করেছি। তা শুদ্ধ অতখানি গ্যাপ, মানে বাচ্চাকে না দেখে মনটা ছটফট করছিল না? ওই ফোনে সবসময় দেখতে পাই ও কি করছে না করছে। ধরো কোনো সময় কোনো কাজে গেলাম, সবসময় দেখতে পাই, এবং ও ভীষণ ভীষণ অ্যাডজাস্ট করছে এই বয়স থেকে। এরকম না যে আমি বেরোনোর সময় এমন কাঁদতে শুরু করে দিল যে আমি মানে দেখবে বেরোনোর সময়টাই যদি একটু শান্ত হয়ে ঘুমিয়ে থাকে না, মনে হয় যে একটা শান্তি। কিন্তু বেরোনোর সময় যদি বাচ্চা ভীষণ কাঁদে, নিজের এত গিল্টি ফিল হবে যে এই বাবা কাঁদছে, আমি তার মধ্যে বেরিয়ে আসলাম। কিন্তু আজ অবধি এরকম হয়নি কোনো সময় যে বেরোনোর সময় ও বিশাল কান্নাকাটি করেছে, বা ধরো খাচ্ছে না বা ট্যান্ট্রামস দেখাচ্ছে, কিচ্ছু নেই। বেরোনোর সময় ভীষণ কাম থাকে। বোঝদার মেয়ে হয়েছে, যে জানে মা বাবা দুজনেই কাজে আছে, এখন থেকে বুঝে নিয়েছে। একদম। আর দীপঙ্করকে জিজ্ঞেস করেছে মানে কতটা কড়া বা শাসন মনে হয় মা হবে অহনা? ও কিন্তু খুব কড়া, আমি যেটা বুঝি। হ্যাঁ, ও কিন্তু এদিক থেকে ওদিক হলেই মোটামুটি ওর কপালে দুঃখ নাচছে, সেটা আমি বুঝতে পারি। মানে যেগুলো টুকটাক আমার উপরে অ্যাপ্লাই করে, এটা তো আমার উপর খুব কম।
এবার ও থাকবে পুরো গ্রিপে, মানে ওর অবস্থা খারাপ মোটামুটি। না মা কিন্তু মেয়ে কিন্তু এমনি বাবা ভক্ত, বাবার তো পুরো ছাড়। না একজন একটু করা হওয়া ভালো, দুজনেই যদি হ্যাঁ তাহলে ভাববে যে কোনো ব্যাপার না, যা ইচ্ছা তাই করবো। হ্যাঁ, বাবা দেবে আবদারে সমস্ত কিছু বাবা। আমাদের ডিসকাশন হয়েছিল যে রুল এটাই থাকবে যে বাবা যদি না বলে মাও না বলবে, এবং মা না বললে বাবাও না বলবে, কেউ ভালো সাজবে না। কিন্তু আমি যত দিন যাচ্ছে আমি বুঝতে পেরেছি আমি যেটা না বলবো ও সেটা হ্যাঁ বলবে। না না একদমই না, একদমই না। দাদুর দিকটা ঠিক আছে, দাদুর যেরকম ইচ্ছা সেরকম বলতে পারে, কিন্তু দেখবে অনেক বাচ্চারা হয় যে ধরো মা কিছু তো না করলো, বাবার কাছে গিয়ে হ্যাঁ এটা করো, ও জানে যে বাবা মা না করেছে বাবা করে দেবে। কিন্তু আমি মানে এটা চাই না যে কোনোদিন হোক, যে ও জানুক যে দুজনের দুটো ওপিনিয়ন থাকবে। কোনো আমারও তো মারের ভয় আছে, আমি হ্যাঁ কেন বলতে যাবো? ও যেটা না বলবে আমি নাই বলবো। মানে সন্ধে হলো সেই এখানেই ফিট। হ্যাঁ হ্যাঁ আছে ওর থেকে ওই বাপ বেটি দুজনে মার খেয়ে লাভ নেই, খেলে ও একা খাক। তখন মনে হবে। আচ্ছা এবার যদি এবার অহনাকেও জিজ্ঞেস করি, বিয়ের পর দীপঙ্করদা তো পরিবর্তন, এবং বাবা হওয়ার পর কি কি পরিবর্তন লক্ষ্য করলে একটু শুনি দুটোই। চটকানিটা বেড়ে গেছে। এখন আগে 3 জন ছিল চটকানোর জন্য, এখন বেড়ে গিয়ে সেটা 4-5, মানে সবাইকেই চটকাচ্ছে বাড়িতে। আর তার সাথে সাথে তো ডেফিনেটলি বাড়িতে আসার একটা তাড়া থেকে যায়, কারণ মনটা বাড়ি 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 করে সব সময়। আর এখন ওর বাচ্চা হওয়ার পরে বেশি হেক্টিক হয়ে গেছে শিডিউল। বাচ্চা হওয়ার আগে তাও একটু তাড়াতাড়ি বাড়ি আসতো, মানে মাঝে মাঝে ফোন করে বলতে ইচ্ছা করে যে সদ্য বাবা হয়েছে একটু বাড়ি ফিরতে দাও, কিন্তু এখন হেক্টিক আরো বেশি হয়ে গেছে শিডিউলটা। বলি তো মেকআপ মাঝে বলে ওরে আমাকে ছাড়, আমার বাচ্চাটা 14 ঘন্টা বড় হয়ে গেল, আমি দেখতে পাবো। সত্যি তাই, মানে এখন ওর বেশি চাপ চলছে। হয়তো সেটা ভালোর জন্যই হয়, ওই যে লক্ষ্মী এসছে তাই লক্ষ্মী বাড়ছে। লক্ষ্মী বাড়ছে না, ডিউটি বেড়ে গেছে। ছুটি পাচ্ছে না তাই লক্ষ্মীটাও বাড়ছে। না কাজের চাপটা কয়েকদিনে বেশি থাকবেই, কারণ আমাদের প্রোগ্রামটা আবার নতুন ভাবে সিজন 2 আসছে বলে আমি দাড়িগো পাকা পর্যন্ত অনুরাগের ছোঁয়া করবো। তোমাকে ছাড়বে না। না শিরায় শিরায় রক্ত অনুরাগের ছোঁয়ার ভক্ত। আর অহনার অসাধারণ, বউ আরো অসাধারণ, মাটাও বলতে পারবে সেটা আমি বলবো। তুমি লক্ষ্য করনি? এখনো ছোট, এখন তো সবকিছু হাসি মুখে আদর করে হচ্ছে। এবার আমি জানি না একটু বড় হলেও কি হবে, আমি এখনো সত্যি বুঝতে পারছি না, ওকে নিয়ে একটু কনফিউজড আমি। এমনিও খুব সুইট ও, কিন্তু কোনো খ্যাকে না বা ঘরের ভিতরে এরকম মুডিও না যে মানে মুড সুইং করে প্রচন্ড, এরকম না, কিন্তু আমার কেন যেন দেখে মনে হয় খ্যাকে হবে। আসলে ও বুঝতে পারছে না আগের থেকে, মানে বাজেটাই ভেবে রাখছে যে বাজেটা হলে আমি প্রস্তুত থাকবো সেটার জন্য, ভালোটা হলে খুব ভালো, কিন্তু বাজে হলে প্রস্তুত থাকবো না। টাচুট সত্যি কথা আমাদের বাড়িতে মানে চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি কিচ্ছু নেই, কিছু একদম টাচুট আমাদের কিছু নেই। তবে আমার কেন আমার একটা আশঙ্কা হচ্ছে যে মানে একটা যত বড় হবে তত বেশি একটা দাদুর সাথে লাগবে, এটা শিওর, কারণ আমি বাড়িতে থাকবো না হয়তো, বা থাকলেও দাদুর সাথে আমার লাগে টুকটাক, মানে সেটা ঝগড়া না কিরকম বলো, হ্যাঁ মানে দাদু ধরো 1 সেকেন্ড কাঁদছে কেন, আমি বলছি বাচ্চা কাঁদবে না, নাও কাঁদছে কেন, আরে তো বাচ্চা তো কাঁদবেই। আবার কি বলছে, আজ দুপুরবেলারই কথা, সকালবেলা একটু কাঁদছিল, একটু মুড সুইংস হচ্ছে, হয়তো ওর ঘুমাতে চাইছে না, তো অনেকক্ষণ ধরেই প্রায় 1 ঘন্টা একটু কাঁদছে একটু ঘুমাচ্ছে, একটু কাঁদছে একটু ঘুমাচ্ছে। এবার দুপুরবেলা এসছে, এবার ন্যাপি টাইমটা, মানে যখন ওর ন্যাপি চেঞ্জ হয় ও কাঁদে এভরি টাইম, মানে ওই ন্যাপিটা খোলার সময় একটা করে শুরু করে, আবার পড়ালে বন্ধ হয়ে যায়, এটা একটা অটোমেটিক সিস্টেম। তো ওই সকালবেলাটা একটু কেঁদেছে, সেটা আঙ্কেল শুনেছে, শোনার পরে এসে বললো কাঁদছে কেন, আমি বলছি ঘুমাতে চাইছে না হয়তো, তাই হয়তো কাঁদছে। তারপরে ঘুমিয়েছে 3 ঘন্টা, বেশ ভালো ঘুমিয়েছে। তারপরে ন্যাপি চেঞ্জ করার সময় আবার কাঁদছে, এবার আবার কাঁদছে কেন, ও শুধু কাঁদছে কেন, আমি বলছি ও যে এতক্ষণ ঘুমাচ্ছিল সেটা তুমি শুনতে পাওনি,
শুধু কান্নাটা না আমি বলেছি তুমি শুনতে পাও না, আমি ইচ্ছে করেই বলেছি যে ওই যে এতক্ষণ ঘুমাচ্ছে তুমি সেটা শুনতে পাও না, শুধু কান্নাটা শুনতে পাচ্ছ, তো বাচ্চা তো কাঁদবেই, ওটা তো মুড হয় বিভিন্ন রকম। এটা হচ্ছে দাদু দিদার কাছে হচ্ছে আসলের থেকে সুদের দাম বেশি। এবার ওই যে কাজ যে বুকটা ছ্যাক করেছে, কেন কাজ? হ্যাঁ শুধু কাঁদলে কি হয়েছে দিদু, কি হয়েছে দিদু, তুমি কাঁদছো কেন? বোঝা যাচ্ছে ও যদি বকা দেয় বা তোমরা যদি কেউ ইয়ে করো, দাদু চলে আসবে। সে পড়াশোনা চলে হোক আর যাই হোক, দাদু হাজার চলে আসলেও দাদু জানে যে আমি যেটা বলবো সেটা ঠিকই বলবো। আর ওর উপরে এমনিতেও ভয় পায়, ওকে দাদুও ভয় পায়। এরকম ওরা বানিয়ে রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে আমি এত বছরে আমি এরকম দেখিনি, লাস্ট 3 বছর মানে 2-3 বছর ধরে যা দেখছি আমার বাবাকে এত শান্ত, মানে সত্যি। তাহলে আমাদের ছোটবেলাটা আরো সুন্দর হতো আর কি, বাবা যদি খুব শান্ত হতো। দীপক কি ছোটবেলায় প্রচুর মার মা বাবার কাছে? আমার তো মনে হয় খেয়েছি ওকে। মিথ্যে কথা, ও কিচ্ছু মার খায়নি, ওর দিদি বরং প্রচন্ড মার খেয়েছে। আমি কিন্তু মার খেয়েছি, কি জানি আমি কি পাগল, তাহলে আমি তো ছোটবেলা মনে হয়েছে মার খেয়েছি, মনে হয়েছে কি আমি খেয়েছি। না না, ও মারটার কিছুই খায়নি, এটা পুরোপুরি একটা ডাহা মিথ্যে কথা। ওর মাও আমাকে বলে গেছে এবং আঙ্কেল এখনো বলে যে কোনোদিন বাবু মার খায়নি, দিদি খুব মার খেয়েছে। শুধু মার না, মানে বকা মার সব দিদির ওপরেই বেশি পড়তো, ছেলে বেশি আদরের সব সময়, মানে মার কাছে তো ছেলে সবসময় বেশি আদরের ছিল। না মায়ের মার আমার মনে নেই, মানে কোনোদিন মারেনি, মনে থাকবে কিন্তু বাবা মেরেছে আমাকে, বাবা মিথ্যা দেওয়া। আঙ্কেল একবার তাড়া করেছিল ওকে সারা পাড়া, সেটা আমি জানি। একবার মিথ্যা কথা বলছি, মেরেছে বলছি, মেরেছে। সে একটা চড়পর পিছনে মারা, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওরকম না যে মার মনে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের চাইল্ডহুডটা যেরকম অন্যরকম, মানে আমি প্রচন্ড মার খেয়েছি, আমি জীবনে স্কুলের টিচার বা এরকম কোনো মার খাইনি, যেটা সত্যি কথা। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু বাড়িতে প্রচন্ড মানে মার না, সেটাকে বলে রাম কেলানি, এরকম টাইপের আমি মার খেয়েছি, আমি প্রচন্ড মার খেয়েছি। হ্যাঁ, আমি দুষ্টু ছিলাম না, আমি একটু বড্ড বেশি শাসনে ছিলাম। মার ইসলাম ছিল, আমি বড্ড বেশি শাসনে ছিলাম আর কি। আর কি কেমন দেখতে হয়েছে বোঝা যাচ্ছে কি কিছু? ওর মতনই হয়েছে, পুরো ওর মতন। এইসব বলতে পারবো না, তবে খুব সুন্দর। অবশ্যই না, পুরো ওর মতনই হয়েছে আমাদের, মানে সবাই দিদি বাবা যারা যারা দেখেছে, তোমরাও তো দেখবে, দেখা যাক কেমন হয়। এখন এত ছোট, ফেস চেঞ্জ হবে, হাবভাব চেঞ্জ হবে, ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে। আসল দেখাটা না, আসল হচ্ছে চরিত্রটা কার মতো পায় সেটা দেখতে হবে, যে উইমজিক্যাল হয় নাকি একদম মাথা ঠান্ডা হয় নাকি মানে প্রচন্ড রাগী হয়, সেগুলো দেখতে হবে। এখন কি মনে হয়, এখন যখন খাওয়ার কথা বলে বা কিছু বলে মুড বোঝা যায়, মানে রাগী বা কিছু? রাগী হ্যাঁ, রেগে যায়। ওর খিদে পেলে ও 1 সেকেন্ড ওয়েট করবে না, বুঝিয়ে দেয় পুরো একদম, মানে সে এরকম হাত ফাত নিয়ে খেতে থাকবে, আমাকে এরকম করতে থাকবে, মানে এক্ষুনি চাই আমার, এক্ষুনি আমাকে এনে দাও, এইরকম একটা ব্যাপার। ও একটু এরকম আছে, ডিমান্ডিং। বউও ডিমান্ডিং? ওর দিকে তাকাতাম না, তুমি বলো। না তাকাচ্ছি, কারণ না আমার একটা অভ্যেস, যে কোনো প্রশ্ন করলে ওর দিকে তাকাই, কিন্তু সেটা না, কিন্তু না ডিমান্ডিং না, একদমই ডিমান্ডিং না, মানে বরঞ্চ মানে এখন এত দিন পর্যন্ত যতটা যাই আনি ওর জন্য, সেটা ওর অজান্তে আনতে হয় ওকে, মানে জানি না, বললে বারণ করে, আনবে না ধর না, একদমই এটা মিথ্যা কথা বলেছিলাম। পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে ওর যেইটুকু, মানে এরকম না তা বলে কেনে না, মানে নিজে কেনে প্রচুর, মানে আমি কিছু বললে আমার কাছে ডিমান্ড করে না, নিজে কিনে ফেললো সেটা না, কিন্তু তবু আর কি ও একটু ফ্যামিলি ওরিয়েন্টেড আর কি, মানে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া, ওইগুলো পছন্দ করে। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করবো যে একদম অল্প বয়সে বিয়ে, তারপরে পুরো সেটেল হওয়া, যেটা হয় আর কি, সবাই তো যেহেতু একটা কাজ করছিলে, কাজের মধ্যে থেকে সেখান থেকে বিরতি হয়ে এরকম একটা সিদ্ধান্ত, সমস্ত কিছু, তো সেটা নিয়ে কখনো চিন্তা, মানে হঠাৎ করে এরকম, মানে এটা কেন প্রথম থেকে চেয়েছিলে যে একটু পরিবারটাকে, মানে প্রথম থেকে যাতে পরিবারটা সেরকম? না, কিছু চাইনি, কিছু ভাবিও নি, কোনোদিনই কিছু ভাবিনি, মানে কিছু চাইও নি। আমার যেটাই হয়েছে স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে জীবন এগিয়ে নিয়ে গেছে সেরকমই আমি এগিয়েছি। আমি কোনোদিন কিছু প্ল্যান করিনি, আর বেবি তো মানে আমি ভাবতেই পারি না যে আমার কোনোদিন বাচ্চা হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সত্যি কথা। আমি বিশ্বাস করতাম না যে আমি কোনোদিন মা হতে পারবো, আমি জানি না কেন,
এরকম না যে আমার কোনো শারীরিক সমস্যা ছিল বা কিছু, বাট আমার নিজেকে আমি কোনোদিন ইমাজিনই করিনি, আমি ভাবিনি যে আমি মা, ও হোয়াট, মানে যেটা তুমি এখন আমার বয়সে যাকেই বলবে তারই রিয়াকশনটা দেখা যাচ্ছে, হোয়াট আ বেবি, নো নেভার। তো আমার মানে আমি কোনোদিন আমাকে এরকম ভাবে ইমাজিন করিনি। হয়তো আমাদের কনভারসেশনটা হতো যে একটা বেবি হবে সুন্দর হবে, তাকে এই স্কুলে ভর্তি করবো, ওইখানে নিয়ে যাব, এইসব কনভারসেশন হতো, বাট স্পেশালি মানে এত তাড়াতাড়ি সেটা হবে আমি কোনোদিন ইম্যাজিনও অবধি করিনি। যেটাই হয়েছে সেটা আমি ব্লেসিং হিসাবেই ধরি, আর আই এম হ্যাপি। একদমই এরকম জীবনের কোন পার্টে মানে কোন বয়সে চ্যালেঞ্জ থাকে না, তুমি মানে একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত চ্যালেঞ্জ থাকে। তো তুমি কোন টাইমটা, তুমি কি মনে করো যে মানে মানুষ কোনটা ভাবে কোন টাইমটা ঠিক? হয়তো দেখা গেল তুমি ভাবলে যে আমি আফটার 30 নেব, সেই সময় দেখলে তোমার কাজের প্রেশার বেশি এলো, একটা বড় কিছু কাজ এলো, তা তুমি মনে করলে যে না আরো 2 বছর পিছিয়ে যাই। তো তুমি কোন টাইম, তুমি বুঝবে কি করে যে কোন টাইমটা তোমার কাছে কি অপরচুনিটি আসতে চলেছে, বা তুমি কোনটাকে মিস করলে জীবনের সব থেকে বড় ক্ষতি করবে? তাই ও যখনই ও প্রেগনেন্ট মানে হয়েছে আর কি, যে সময়টা প্রেগনেন্সি নিউজটা এসছে আর কি, তো তখনই ও মানে ডিসাইড করেছে যে না আমি নিয়ে নেব, চলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, লাইফ তো কোনো চাপ নেই। যে মানুষটা, আমি দীপঙ্করদার কথা শুনে মনে করি এবং দেখেওছি যে মানুষটা এত ভালো এবং বোঝে, সব থেকে বড় কথা তোমাকে, এবং এত ভালো মানুষ, কিন্তু তারপরও যে ভালোবাসাটা দরকার ছিল তোমার মায়ের কাছ থেকে সেটা পায়নি, এবং সেটা নিয়ে তো আক্ষেপ আছে আমি জানি, কিন্তু যে বাচ্চা হয়ে যাওয়ার পরে তিনি কি যোগাযোগ করেছিলেন বা কিছু? শুধু নমস্কার বলতে চাই। না, এটা আমি একটা বলি, সেটা হচ্ছে আক্ষেপ নেই, যে জিনিস তুমি পাওনি সেই জিনিসের স্বাদ তুমি কি করে বুঝবে, তাই আমার কোনো আক্ষেপ নেই প্রথম থেকেই একদম না, কোনো আক্ষেপ নেই। তুমি যদি মানে কোনোদিন বিস্কিটের টেস্টই না বোঝো, তাহলে তুমি বিস্কিট দেখে তোমার লোভ হবে কেন? তুমি তো জানোই না যে বিস্কিটের টেস্ট কিরকম, তেতো না ঝাল, তাহলে তোমার আমার আক্ষেপ নেই কোনো। মানে এরকম যদি হতো যে হ্যাঁ প্রথম দিকে ওনার ভালোভাবে কথা বলতো বা আমাকে রেসপেক্ট করতো, পরে গিয়ে সেটা অন্যরকম হয়ে গেছে, তাহলে আমার একটা আক্ষেপ থাকতো যে আমি ভালোবাসাটা পেলাম না, কিন্তু আমি তো পাইনি, আমি জানি না, আমি ডে 1 থেকেই মানে নেগেটিভ কিছু শুনেছি, তো আমার কাছে আমি ওটা মিস করি, মানে সুযোগ হয়নি আমার আর ওটা করার। দিদিদের জন্য আক্ষেপ হয়, দিদিদের জন্য হ্যাঁ, ওনার কাছ থেকে দিদির থাকলে ভীষণ আনন্দ পেত, মানে এত আনন্দ পেত দিদির, আমার মতো দিদিতেও, মানে যখন দিদির নিউজটা শুনে দিদি তো ভাবতে পারিনি যে আমি, মানে দাদু দিদার কাছেও ভাবাটাই ভীষণ, যে আমার নাতনি তার মেয়ে, ভাবতেই পারেনি, তখন তো মেয়ে জানতো না আর কি তার বাচ্চা হবে, সেটাই তাদের কাছে ভীষণ ভীষণ ভালো একটা জায়গা ছিল আর কি, আর ভীষণ আশাও করেছিল, বলতো তুই কি করে একা একা থাকছিস, তুই কি করে কি খাচ্ছিস, তুই কিভাবে থাকছিস, তুই পারছিস। বলতাম যে হ্যাঁ পারছি, করছি, ও আছে পাশে, সেভাবেই করছি, কিছু করার নেই, তোকে একটু দেখতে পাচ্ছি না, তোকে একটু দেখতে পাচ্ছি, এগুলো বলতো। উনি একদিন হলেও আমার সাথে ভালোভাবে কথা বলেছেন সুন্দর করে, তো যে কারণে আমার মনে হয়, এখন মনে হয় যে উনি থাকলে হয়তো একটু সবকিছু যদি ঠিক হতো, তাহলে একটু আনন্দ উনিও পেতেন, ওনার সাথে মানে কথা বলে বা কিছু করে আমি হয়তো আনন্দ পেতাম। তো হ্যাঁ, এই ভালোবাসাটা মিস করি, কারণ ওনার সাথে আমি একদিন হলেও ভালোভাবে কথা বলেছি, উনি আমাকে একদিনের জন্য হলেও রেসপেক্ট দিয়েছে, সেইটাই, এছাড়া আর কিছু মিস করি না। এবং এই দুটো মানুষই মানে মহিলা আর কি, মেয়ে ছিল, আমাদেরও মনে হয় মেয়ে হয়েছে, মানে আন্টি চলে গেছে এবং দিদি তো চলে গেছে কিছু মাস পর পর, তো আমার মনে হয় যে আমাকে মেয়ে দিয়েছে কারণ ওই দুটো মানুষই আমাদেরকে মানে সব থেকে বেশি ভালোবাসতো, তো তাই আমাদেরও মেয়েই হয়েছে। সবই দেখি আমরা, আমাদের কাছেও মানে না দেখা কিছু না, বা এরকম না যে আমরা কিছু জানি না বা কিছু বুঝি না, বাট আমরা কিছু বলি না হয়েছে। দেখো আমি প্রথম কথা, আমি অন্য কোনো প্রসঙ্গে নমস্কার বলতে চাই, এবং সেকেন্ডলি আমরা কোনোদিন কিছু বলিনি এবং কোনোদিন কিছু বলবোও না, কারণ আমরা জানি আমরা কিরকম, কিভাবে কি হয়েছে, আমি জানি আমি কিরকম এবং কেন আমি কিছু কিছু ডিসিশন নিয়েছি লাইফে, সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না। আর সময় উত্তর দেয়, তো জানি যে এটা সম্ভব না, তাই আমরা চেষ্টাও করি না, আমাদের বেলা সেম জিনিসটা না, কিন্তু চেষ্টা করি না কথাটা ভুল হবে এখানে, না সেটা মনে করো যে আমরা যে করবো, সে মানে
সেই চেষ্টাটা করবো কখন, যখন তুমি ভাববে যে তোমার একটা দুটো জিনিস থাকে, একটা হচ্ছে যে আমি পজিটিভ আনসার পাবো বা নেগেটিভ, মানে তোমার যখন অপশন থাকে যে মনে হয় যে না দুটোর মধ্যে একটা পেতে পারি, কিন্তু তুমি যখন জানো যেটা হবে না, সব জিনিস চাইলে পাওয়া যায় কি সম্ভব হয়, আমি বুঝতে পারছি ওখানে গেলে জিনিসটা হবে না, বরঞ্চ আরো বেশি অপমানিত হব, বেশি কাদা ছোড়াছুড়ি হবে, তো সেই জিনিসটা আমরা সত্যি সেইভাবে আর চেষ্টা করিনি। এই কারণে যদি উনি আসেন দেখতে চান বা কিছু, সব সময়ের জন্য ওয়েলকাম, তার তো তখন সব সময়। কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করার এখানে কিচ্ছু নেই, কারণ আমি হাজার চেষ্টা করলেও এটা অস্বীকার করতে পারবো না যে ওকে জন্ম দিয়েছে, এটা অস্বীকার কি করে করব। তো সেই সূত্রে তো উনি আমাদের সাথে কথা বলুক না বলুক, উনি আমাদের সাথে সম্পর্ক থাকুক না থাকুক, আমাদের সাথে কোনোদিন দেখা না করুক, উনি কিন্তু ওর মাই থাকবে। আর উনি কিন্তু যদি কোনোদিন দেখতে আসে অবশ্যই দেখতে দেবো। যে জিনিসটা উনি আমাদের সাথে করেছেন, আমি এটাকে সবার উদ্দেশ্যে বলছি, এটাকে নিয়ে নেগেটিভ কোনো কথা বা বাজে কথা বলবেন না প্লিজ, আমি জাস্ট শেয়ার করছি আমাদের ইয়েটা। সেটা হচ্ছে যে জিনিসটা উনি আমাদের সাথে করেছেন, মানে ও প্রেগনেন্ট অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল বাড়ির নিচে ওর দিদাকে একটু দেখবে বলে শেষ যাত্রায়, মানে ও কিন্তু টানা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে আমাকে একটু দেখতে। যাই হোক, forget it, তুমি প্রশ্নটা তুললে বলে না, আমরাও ভিকটিম কার্ড প্লে করতে চাই না এবং কোনোদিনই চাইনি। তবে যদি দেখি যে 3.5 বছর, না আমার কথা হচ্ছে আমরাও কেউ ভিকটিম কার্ড প্লে করতে চাই না এবং করিও নি, যেটার জন্য কোনোদিন কিছু বলিনি। তবে ফেসবুকে যদি মানে যারা যারা কানেক্টেড আর কি, সবাই দেখতে পায় যে কে প্রত্যেকবার আর কি বিভিন্ন প্রসঙ্গে কথা বলে। আর 3.5 বছর যোগাযোগ না রাখার পরে হঠাৎ করে আমি যদি দেখি যে সে কাঁদছে, এবং 3.5 বছর যোগাযোগ না রাখা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যখন নিজে যোগাযোগ করার চেষ্টা করেছি তখন কোনোভাবেই সেই প্রসঙ্গকে তোল্লাই না দেওয়া। থার্ডলি, প্রথম থেকেই নোংরা অনেক কথা বলা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, আমার পরিচিত, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, সবাইকে। হঠাৎ করে তাকে যদি দেখি যে 3.5 বছর পর এসে কাঁদছে, তখন ভিকটিমটা কে সেটা আই গেস অডিয়েন্সই উত্তর দেবে। থাকা জিজ্ঞেস করবো না, এতটা কঠিন না হওয়াই ভালো আমার মতে, কারণ মানুষের জীবন খুব অল্প, আজ আছে কাল নেই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখো, সবসময় ভালো জিনিসই ছড়িয়ে দেওয়া ভালো। মা বাবার সঙ্গে কথা, মানে কি সম্পর্ক না পায়, এগুলো ভীষণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে করুন এই যখন সেই জিনিসটা আর কি সোশ্যাল মিডিয়াতে চলে আসে এবং যখন তোমার নিজের কেউ সেটা করে, তখন আর মনে হয় না ব্যক্তিগত বলে কিছু থাকে। এবং আমি জানি না কোনো পরিবারকে, আমি তো চিনি না যে যার মা বা যার বাবা তার মেয়ের সাথে বা তার ছেলের সাথে ঝগড়া হলে সেটা ফেসবুকে পোস্ট করে। তো এরকম তো আমি কোনো মা বাবাকে আজ অব্দি দেখিনি। আমি জানি না, হয়তো কেউ করে, সেটা তাদের ব্যাপার। বাট তাছাড়া আমরা সবসময় নমস্কারই বলেছি, চুপি থেকে এসেছি এবং চুপি থাকবো। আর সত্যি আমাদের ভিকটিম কার্ড প্লে করার কোনো ইচ্ছা নেই, আমরা ভীষণ খুশি আছি, আমাদের কোনো আক্ষেপ নেই, এবং যেভাবে আছি আশা করছি সেভাবেই বাকি জীবনটাও থাকতে পারবো। একদম, দিদার আশীর্বাদ আছে সব সময়, তোমার শাশুড়িমার আশীর্বাদ আছে, সবার ভালোবাসা। পুচকুকে এখন অনেক বড় দায়িত্ব, মা বাবা হয়ে যাওয়া মানে দায়িত্ব, মানে এবার আমাদেরই দায়িত্ব, আর কারোর দায়িত্বও না, যেটাই করতে হবে আমাদেরই করতে হবে। ওর আর কেউ ওকে বলারও নেই। সত্যি মানে আমাদের এরকমও না যে 1000টা আত্মীয় আছে যে ওকে কিছু জ্ঞান দিতে পারবে। ও ভুল করলেও সেটা আমাদের দায়িত্ব, ঠিক করলেও সেটা আমাদের দায়িত্ব। তো বিশাল বড় একটা দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব। মা বাবা হওয়া মানে চারটিখানি কথা না, নিজের কাজ, তারপরে ওকে দেখা। ওয়েট করছি কখন একটু বড় হবে, যখন বলতে পারবো যে ডু দিস ডু দ্যাট, এটা ঠিক ওটা ঠিক, এটা বলার জন্য অপেক্ষা করছে। ঠিকই বলেছে দীপঙ্কর দা, তো একে সেটা খারাপ হবে না, মানে সেটা খারাপ হবে না, মানে ভালো ভ্যালুস গুলো যেন ইনকালকেট করতে পারি, সেটাই চাই। আশা করি ও বুঝতে পারবে। না এরকম ভাবে মজায় থাকো। আচ্ছা, এবার বলছি ধারাবাহিকে ফেরার কথা, মানে কথা তো নিশ্চয়ই হচ্ছে, অফার তো নিশ্চয়ই আসছে, কিন্তু ঠিক করেছো মানে যেহেতু অনেক ছোট, ওকে রেখে কবে থেকে? হ্যাঁ, ও তো ছোটই, যেটা আমার মেন রিজন আর কি, যে ও প্রচন্ড ছোট। আর তাও আমি দেখেছি, আর আই এম ভেরি ইন্সপায়ার্ড। অনিন্দিতা দি বলো, মানসী দি বলো, ওরা 3 মাস, ইফ আই এম নট রং, 3 মাস না 4 মাসের মাথায় বেরিয়ে গেছে এবং কাজ করছে, এবং তাদের বাচ্চারাও অ্যাডজাস্ট করছে। তো এখানে খারাপ, কেউ খারাপ মা না। আমি জানি না, মানে মনে করো যারা অফিসে জব করে তাদের কতদিন ছুটি দেয়, মানে কত আমি জানি না, তো জিজ্ঞেস করছি, জানো কি ফ্রিডমটা আছে 3 মাস বোধহয় ওরকমই দেয় বোধহয়। তো এত
কোটি কোটি মহিলারা যারা অফিসে কাজ করছে, সরকারি জায়গায় কাজ করছে, তো তারাও তো কাজে ব্যাক করতে হচ্ছে তাদের। আমাদের অপশনটা আছে, ওদের তো সেই অপশনটাও নেই যে ওরা লিভ নিতে পারবে বেশি দিনের, আমার মনে হয় সেটা বেরোই তো। এবং যদি নাও বেরোই এখন, তো আগামী দিনে কোনো না কোনো দিন তো বেরোবই এবং কাজে খুব তাড়াতাড়ি ফিরবো, কারণ আমার পরিচয়টাই আমার কাজ। তো আমি তো আইডেন্টিটি লেস হতে পারবো না, আমার তো নিজের একটা আইডেন্টিটি আছে। তো আমার যেরকম বাড়িতে একটা আইডেন্টিটি আছে, বাইরেও সেরকম একটা আইডেন্টিটি আছে, এবং দুটোকে ব্যালেন্স করার নিশ্চয়ই চেষ্টা করবো। একদম এভাবেই এগিয়ে যাও, গড়গড় করে গতিতে এগিয়ে চলুক জীবন। আচ্ছা, কি নাম দেওয়া হয়েছে সেটা তো শুনলাম না, কি নামে ডাকা হচ্ছে? মীরা। ওর ভালো নাম মীরা, মানে এবার ডাক নাম তো ওর মানে কৃষ্ণের অষ্টতর শতনামের মতন, যে যা পাচ্ছে নামে রাখছে। এবং ওকে প্রত্যেকদিন কৃষ্ণের অষ্টতর শতনাম শোনানো হয়, এবং আমি এটা রিচুয়াল করেছি। মানে আমি সাপোজ ফোনেও যদি না শোনাতে পারি, কারণ সত্যি কথা বলতে আমার পুরোটা মুখস্থ না, মাঝে মাঝে ভুলে যাই। এখন অনেকটা মুখস্থ হয়েছে, মানে ওর সাথে সাথে আমারও কানে যায়, তো অনেকটা মুখস্থ হয়েছে। তো ওটা যখন শোনাই খুব ভালো ঘুমায়, এরকম। ওই চেষ্টা করি যতটা পজিটিভ ভাইবস দেওয়া যায়। যাক, শেষ করবো, ভালো থাকো। আর ভালো থাকো। একদমই, কি বলবো দর্শকদের বলো? দর্শকদের বলবো যে থ্যাংক ইউ, তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে এত ভালোবাসা দাও, এবং যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও থ্যাংক ইউ, কারণ আমাদের প্রোফাইলটাই সোশ্যাল মিডিয়ার জন্য এবং সোশ্যাল পিপলের জন্য আর কি, যাতে তোমরা বিভিন্ন নিজেদের বক্তব্য রাখতে পারো। আর সেটাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি যখন সোশ্যাল মিডিয়া খুলেছি আমি জানি আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট, তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের ভালোবাসাটা দাও, তোমাদের হেটটাও দাও, তোমাদের সাপোর্টটাও দাও, তোমাদের ওপিনিয়ন্সও দাও, সব কিছু মানে তোমাদের জন্যই আমরা। তো এর থেকে বেশি আর কি চাই। আর সবাই দুর্গাপুজো খুব ভালো করে কাটো। ও হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে হতো। আমার বাচ্চাটা একদম একদম ঠিক। পজিটিভ নেগেটিভ সব বাদ দিন, সামনে দুর্গাপুজো, মানে জামা কাপড় কিনতে হবে, অনেক শপিং করতে হবে, সবকিছু করতে হবে। তো আপনারাও করবেন, আর ফাটিয়ে মজা করুন, দুর্গাপুজো খুব দারুণ এনজয় করুন। পুচকুনিকে নিয়ে তো বেরোনো যাবে না, না? কেন বেরোনো যাবে না? নিশ্চয়ই যাবে, একদম একদম। সব থেকে ভালো কথা, আবার মেয়ে হয়ে গেছে পুজোর আগে, যেটা একটা বিশাল ভালো জিনিস। কত এজ হবে? মানে 2 মাস, ঠিক 2 মাস। 2 মাস হবে না? ঠিক 2 মাস। মানে বেরোনো যাবে কিনা আমরা এখনো জানি না। ওকে নিয়ে ঘিরে যাব না, তবে লোকাল ঠাকুর একটু অঞ্জলিটা সবাই একটু নিয়ে গেলাম, এরকম। হ্যাঁ, দূরে যাবে, একটা আলাদা আনন্দ। সবাই খুব মজা করুন, ভীষণ মজা করুন। থ্যাংক ইউ।